মিসির আলি ঘুমিয়ে পড়েছিলেন। দরজায় খুটখুট শব্দ শুনে জেগে উঠলেন। অনেক রাত, ঘড়ির ছোট কাঁটা একের পর এক ঘর পার হয়ে এসেছে। তিনি মৃদু স্বরে বললেন, কে? কোনো জবাব এলো না, কিন্তু দরজার কড়া নড়ল। মিসির আলি অবাক হয়ে দরজা খুললেন। অন্ধকারে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। সরি, আপনার ঘুম ভাঙালাম বোধহয়। কোনো অসুবিধা নেই, আপনি আসুন। বরকত সাহেব ইতস্তত করে বললেন, ঘুম আসছিল না, ভাবলাম আপনার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। খুব ভালো করেছেন, বসুন। বরকত সাহেব বসলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব অস্বস্তি বোধ করছেন। বসে আছেন মাথা নিচু করে। একজন অহংকারী লোক এভাবে কখনো বসে না। মিসির আলি বললেন, আমার মনে হয় আপনার স্ত্রীর কথা কিছু বলতে চান, বলুন, আমি শুনছি। বরকত সাহেব চুপ করে রইলেন। তার মাথা আরো একটু ঝুঁকে পড়ল। মিসির আলি বললেন, আমি বরং বাতি নিভিয়ে দেই, তাতে কথা বলতে আপনার সুবিধা হবে। আলোতে আমরা অনেক কথা বলতে পারি না, অন্ধকারে সহজে বলতে পারি। বাতি নেভানোর পরে ঘর অন্যরকম হয়ে গেল। গা ছমছম করতে লাগলো, যেন এই ঘরটি এতদিনের চেনা কোনো ঘর নয়, অন্য কোনো রহস্যময় অচেনা ঘর। বরকত সাহেব সিগারেট ধরিয়ে মৃদু স্বরে বললেন, আমার স্ত্রী খুবই সহজ এবং সাধারণ একজন মহিলা ছিলেন। বলার মতো তেমন বিশেষত্ব নেই তার, কোনো রকম অস্বাভাবিকতাও তার চরিত্রে ছিল না। তবে আমার শাশুড়ি একজন অস্বাভাবিক মহিলা ছিলেন। বিয়ের আগে তো জানতে পারিনি, জেনেছি বিয়ের অনেক পরে। আমার স্ত্রীর জন্মের পরপর আমার শাশুড়ি মারা যান। আমার শাশুড়ি সম্পর্কে এখন আপনাকে যা বলছি সবে শোনা কথা। আমার স্ত্রীর জন্মের ঠিক আগে আমার শাশুড়ি অদ্ভুত আচার আচরণ করতে থাকেন। তার ভেতর উল্লেখযোগ্য হচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে রোদে বসে থাকা। তিন্নি এখন যা করে অনেকটা তাই। আমার শাশুড়ি লোকজনদের বলতে শুরু করেন, তার পেটে মানুষের বাচ্চা নয়, তার পেটে বড় হচ্ছে একটি গাছ। সবাই বুঝল এটা মাথা খারাপের লক্ষণ। গ্রাম্য চিকিৎসা হতে থাকলো, কোনো লাভ হলো না। তিনি বলতেই থাকলেন, তার পেটে একটি গাছ বড় হচ্ছে। যাই হোক, যথাসময়ে আমার স্ত্রীর জন্ম হলো, ফুটফুটে একটি মেয়ে। আমার শাশুড়ি মেয়েকে কোলে নিলেন, কিন্তু বললেন, তোমরা বুঝতে পারছো না, এ আসলে মানুষ নয়, এ একটা গাছ। এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা যান। আপনাকে তো আগেই বলেছি আমার স্ত্রী খুব স্বাভাবিক মহিলা ছিলেন, কিন্তু তিনি যখন পেটে এলো তখন তার ভেতরেও অস্বাভাবিকতা দেখা দিল। এক রাতে সে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, তার পেটে যে বড় হচ্ছে সে মানুষ নয়, সে একটা গাছ। আমি এমন ভাব দেখালাম যে এই খবরে মোটেও অবাক হইনি। আমি বললাম, তাই নাকি? সে বলল, হ্যাঁ। কি করে বুঝলে? অনেক দূরের কিছু গাছ আমাকে স্বপ্নে বলেছে। তারা বলেছে, তোমার গর্ভে যে জন্মেছে তাকে খুব যত্নে বড় করবে, কারণ তাকে আমাদের খুব দরকার। স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, স্বপ্নটাকে কখনো সত্যি বলে মনে করতে নেই। এটা সত্যি, এটা স্বপ্ন নয়। ঠিক আছে, সত্যি হলে সত্যি, এখন ঘুমাও। তিন্নির জন্মের কিছুদিন পর আমার স্ত্রী মারা গেল। তার মৃত্যুর 2 দিন আগে তিন্নিকে কোলে নিয়ে আমি তার কাছে গেলাম। হাসি মুখে বললাম, কি সুন্দর একটি মেয়ে, তুমি বলছো গাছ। আমার স্ত্রী ক্লান্ত ভঙ্গিতে হাসলো, শান্ত স্বরে বলল, তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। আমি হাসতে হাসতে বললাম, একদিন সকালবেলা দেখব তিন্নির চারিদিকে ডালপালা গজিয়েছে, নতুন পাতা ছেড়েছে। আমার স্ত্রী তার জবাব দিল না, কঠিন চোখে তাকিয়ে রইল, যেন আমার ওপরে সে অসম্ভব রেগে গেছে। বরকত সাহেব থামলেন। ঘর অন্ধকার, কিন্তু মিসির আলি পরিষ্কার বুঝতে পারছেন ভদ্রলোকের চোখ দিয়ে পানি পড়ছে। আপনি আমার স্ত্রী সম্পর্কে জানতে চেয়েছিলেন, আমি যা জানি আপনাকে বললাম। এখন আপনি আমাকে বলুন কি হচ্ছে। মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। বরকত সাহেব ধরা গলায় বললেন,
কিছুদিন থেকে তিন্নি বাগানে একটি গর্তে চুপচাপ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। ফিরে আসে অনেক রাতে। আমার প্রায় মনে হয় একদিন হয়তো সে আর ফিরবে না, সেখানেই থেকে যাবে এবং দেখব। বরকত সাহেব কথা শেষ করলেন না, তার গলা বন্ধ হয়ে এলো। মিসির আলি বললেন, নিন, এক গ্লাস পানি খান। বরকত সাহেব তৃষ্ণার্তের মতো পানির গ্লাস শেষ করলেন। মিসির আলি সাহেব, জি বলুন। তিন্নি এখন আমাকে বলছে বাড়ি ছেড়ে চলে যেতে। সে একা থাকবে এখানে, কাজের লোক থাকবে না, দারোয়ান মালি কেউ থাকবে না, থাকবে শুধু সে একা। এবং আপনি জানেন মেয়েটি যা চায় তাই আমাকে করতে হবে। ওর অসম্ভব ক্ষমতা। আপনি তার পরিচয় ইতিমধ্যেই হয়তো পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছি। কি হচ্ছে আপনি আমাকে বলুন, এবং আমি কি করব সেটাও আমাকে বলুন। আমার শরীরও বেশি ভালো না, ব্লাড প্রেশার আছে, ইদানিং সুগারের প্রবলেম দেখা দিয়েছে, রাতের পরে রাত ঘুমাতে পারি না। মিসির আলি দৃঢ় গলায় বললেন, হাল ছেড়ে দেবার মতো কিছুই হয়নি। হালই তো নেই, হাল ধরবেন কিভাবে? বরকত সাহেব উঠে পড়লেন। বাকি রাতটা মিসির আলি জেগেই কাটালেন। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে ব্যাপারটা গোছাতে শুরু করলেন। পাজল একটির সঙ্গে অন্যটি কিছুতেই মেলে না, তবু কি কিছু একটা দাঁড় করানো যায় না? একটা পর্যায়ে প্রকৃতিকে দুই ভাগে ভাগ করলেন, প্রাণী ও উদ্ভিদ। প্রাণীরা ঘুরে বেড়াতে পারে, উদ্ভিদরা পারে না। পরবর্তী সময়ে প্রাণের বিনাশ হয়। ক্রমে ক্রমে জন্ম হলো অসাধারণ মেধা সম্পন্ন প্রাণীর। এরাই হচ্ছে মানুষ। এই বিকাশ শুধু প্রাণীর ক্ষেত্রে কেন হবে? কেন উদ্ভিদের বেলায়ও হবে না? ধরা যাক উদ্ভিদের বেলায়ও বিকাশ হলো। একটা সময় জন্ম হলো এমন এক শ্রেণীর উদ্ভিদ যাদের মধ্যে মেধা আছে। এই পৃথিবীতে হয়তো তা হলো না, কিন্তু অন্য গ্রহে হলো। একটি উন্নত প্রাণী খুঁজে বেড়াবে উন্নত জীবনকে, কারণ তারা চাইবে তাদের আহরিত জ্ঞান অন্যকে জানাতে। তখন তারা কি চেষ্টা করবে? ভিন্ন জাতীয় প্রাণের সঙ্গে যোগাযোগের। সেই যোগাযোগের মাধ্যম হিসেবে এমন একটি প্রাণ তার দরকার যে একই সঙ্গে মানুষ এবং উদ্ভিদ, এ জাতীয় প্রাণ সে তৈরি করতে চেষ্টা করবে। তার জন্য ডিএনএ অণুর পরিবর্তন ঘটাতে হবে। প্রথম পরীক্ষাতেই সে তা করতে পারবে না, পরীক্ষাটি তাকে করতে হবে বারবার। তিন্নি কি এরকম একজন কেউ? মহাজ্ঞানী উদ্ভিদ গোষ্ঠীর পরীক্ষার একটি বস্তু? মানুষ যদি উদ্ভিদ নিয়ে, ইঁদুর নিয়ে ল্যাবরেটরিতে নানান ধরনের পরীক্ষা করতে পারে, ওরা কেন পারবে না? কিন্তু তারা পরীক্ষাটা করছে কিভাবে? একজন মানুষ ল্যাবরেটরিতে ইঁদুরের গায়ে একটি সিরিঞ্জে করে রিএজেন্ট ঢুকিয়ে দিতে পারে, কিন্তু উদ্ভিদ কি তা পারবে? হয়তো পারবে। মাইক্রোওয়েভ রশ্মি দিয়ে আমরা দূর থেকে যন্ত্র চালাতে পারি। ওদের হাতেও হয়তো তেমন ব্যবস্থা আছে। মিসির আলি বিছানা ছেড়ে বারান্দায় বসলেন। আকাশে চাঁদ উঠেছে। বাগানটিকে ভারী সুন্দর লাগছে, এত সুন্দর যে মন খারাপ হয়ে যায়। আপনি আজ আর ঘুমোলেন না, তাই না? মিসির আলি চমকে উঠলেন। তিন্নির গলা, তুমিও তো দেখছি জেগে আছো। হ্যাঁ, আমি জেগেই থাকি। মিসির আলি কথাবার্তা চালাতে লাগলেন। এ জাতীয় কথাবার্তায় তিনি এখনো অভ্যস্ত। আগের মতো অস্বস্তি বোধ হয় না, বরঞ্চ মনে হয় এই তো স্বাভাবিক। বরঞ্চ কথা বলার এই পদ্ধতি অনেক সুন্দর। মুখোমুখি এসে বসার দরকার নেই। দুজন দু জায়গায় থেকে কথা বলে চমৎকার সময় কাটানো যায়। তিন্নি, আমি যে এতক্ষণ তোমার বাবার সঙ্গে গল্প করলাম, সেটা কি তুমি জানো? হ্যাঁ, জানি। সব কথা আমি শুনেছি। আমি তোমাকে নিয়ে যা ভাবছি তাও নিশ্চয়ই জানো। হ্যাঁ, তাও জানি, সব জানি। আমি কি সঠিক পথে এগোচ্ছি, অর্থাৎ আমার থিওরি কি ঠিক আছে? কিছু কিছু ঠিক, বেশিরভাগই ঠিক না। কোন জিনিসগুলো ঠিক না সেটা আমাকে বলবে? না, বলবো না। কেন বলবে না? তিনি জবাব দিল না। মিসির আলি বললেন, তুমি কি চাও না আমি তোমাকে সাহায্য করি? না, চাই না।
একসময় কিন্তু চেয়েছিলে। তখন খুব ভয় লাগতো, এখন আর লাগে না। মিসির আলি খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর খুব শান্ত ভঙ্গিতে বললেন, তুমি বুঝতে পারছো তোমার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, তুমি বদলে যাচ্ছ। শেষ পর্যন্ত কি হবে তুমি জানো? জানি। তুমি কি আমাকে তা বলবে? না। আচ্ছা, এইটুকু বলো, তুমি কি একমাত্র মানুষ যার উপর এই পরীক্ষাটি হচ্ছে, না তুমি ছাড়াও আরো অনেককে নিয়ে এরকম হয়েছে বা হচ্ছে? অনেকে নিয়েই হয়েছে এবং হচ্ছে। এবং এবং বলো, আমি শুনছি। এমন একদিন আসবে পৃথিবীর সব মানুষের এরকম হয়ে যাবে। তার মানে তখন কত ভালো হবে, তাই না? মানুষের কোনো খাবারের কষ্ট থাকবে না। মানুষ উন্নত প্রাণী, কিন্তু সে তার সবটা সময় নষ্ট করে খাবারের চিন্তায়। এই সময়টা সে নষ্ট করবে না। কত জিনিস সে জানবে, আরো কত ক্ষমতা হবে তার। কি হবে এত কিছু জেনে? তিন্নি খিলখিল করে হেসে উঠল। মিসির আলি বললেন, হাসছ কেন? হাসি আসছে তাই হাসছি। মানুষ তো এখনো কিছুই জানে না, আর আপনি বলছেন কি হবে এত জেনে। তুমি বুঝি অনেক কিছু জেনে ফেলেছ? হ্যাঁ। কি কি জানলে বলো। তা বলবো না, আপনি এখন ঘুমোতে যান। আমার ঘুম পাচ্ছে না, আমি আরো কিছুক্ষণ কথা বলবো তোমার সঙ্গে। না, আপনি আর কথা বলতে পারবেন না। আপনি এখন ঘুমাবেন এবং সকালে উঠে ঢাকা চলে যাবেন। আর কখনো আসবেন না। আসবো না মানে? ইচ্ছা করলেও আসতে পারবেন না। আমার কথা কিছুই আর আপনার মনে থাকবে না। কি বলছো তুমি? আপনাকে আমার দরকার নেই। তিনি হাসতে লাগলো। মিসির আলি সারা রাত বারান্দায় বসে রইলেন। অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো মেয়েটি যা বলছে তাই হবে। মানুষ যখন কোনো জটিল এক্সপেরিমেন্ট করে তখন তার সাবধানতার সীমা থাকে না। সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যেন তার এক্সপেরিমেন্ট নষ্ট না হয়, কেউ এসে যেন তা ভণ্ডুল করে না দেয়। যারা এই ছোট্ট মেয়েটিকে নিয়ে এত ভয়াবহ এক্সপেরিমেন্ট করছে, তারাও কি তাই করবে? কে রক্ষা করবে মেয়েটিকে? ভোর রাতের দিকে মিসির আলির শরীর খারাপ হতে লাগলো। তার কেবলই মনে হলো ঢাকায় কি যেন একটা কাজ ফেলে এসেছেন, খুব জরুরি কাজ, এক্ষুনি ফিরে যাওয়া দরকার। কিন্তু কাজটি কি তা তার মনে পড়ছে না। তিনি সকাল 8টায় ঢাকা রওনা হয়ে গেলেন। বরকত সাহেব বা তিন্নি কারুর কাছ থেকে বিদায় পর্যন্ত নিলেন না। তিন্নির ব্যাপারটা নিয়ে বড় বড় খাতায় গাদা গাদা নোট লিখেছেন, সব ফেলে গেলেন, কিছুই সঙ্গে নিলেন না। ঢাকায় পৌঁছানোর আগে প্রচণ্ড জ্বরে জ্ঞান হারালেন। ট্রেনের এক সহযাত্রী দয়া করে তাকে পৌঁছে দিলেন ঢাকা মেডিকেলে। তিনি প্রায় 2 মাস অসুখে ভুগলেন। সময় কাটল একটা ঘোরের মধ্যে। পুরোপুরি সুস্থ হতে সময় লাগলো আরো 2 মাস, কিন্তু পুরোপুরি বোধহয় সুস্থ হলেন না। কিছু কিছু জিনিস তিনি মনে করতে পারেন না। যেমন একদিন অমিতা তাকে দেখতে এসে বলল, শুধু শুধু আজে বাজে কাজে ছোটাছুটি করো, তারপর একটা অসুখ বাঁধাও। সেইবার হঠাৎ কুমিল্লা এসে উপস্থিত। যেভাবে হঠাৎ এলে সেইভাবে আবার হঠাৎ বিদায়, আমি তো ভেবেই পাই না। মিসির আলি অবাক হয়ে বললেন, কুমিল্লা? কুমিল্লা কেন যাব? সে কি, তোমার মনে নেই? না তো। তুমি মামা একটা বিয়ে টিয়ে করে সংসারী হও। নিউ মার্কেটের বইয়ের দোকানে একবার এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি রাগী গলায় বললেন, যাক, আপনার দেখা পাওয়া গেল। বইগুলি তো ফেরত দিলেন না কেন? মিসির আলি অবাক হয়ে বললেন, কি বই? কি বই মানে? বোটানির 2টি বই নিয়ে গেলেন না আমার কাছ থেকে। তাই নাকি? আবার বলছেন তাই নাকি? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ডক্টর জাবেদ। না, আমি তো ঠিক। মিসির আলি খুবই বিব্রত বোধ করলেন, কিন্তু তার কিছুই করার নেই। এর প্রায় 1 বছর পর মিসির আলি ময়মনসিংহের এক অ্যাডভোকেটের কাছ থেকে একটি চিঠি পেলেন। চিঠির বিষয়বস্তু হচ্ছে, বরকতুল্লাহ নামের এক ব্যবসায়ী
ময়মনসিংহ শহরের একটি বাড়ি মিসির আলীকে দান করেছেন। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকাও ব্যাংকে জমা আছে। টাকার অঙ্কটি অবশ্য উল্লেখ করা হয়নি। মিসির আলী ভেবেই পেলেন না অপরিচিত এক ভদ্রলোক শুধু শুধু তাকে বাড়ি দেবেন কেন। সেই বাড়ি দেখেও তার বিস্ময়ের সীমা রইল না। বিশাল বাড়ি। অ্যাডভোকেট ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, বাড়ি অনেক দিন ধরে তালা বন্ধ আছে। বাগানের অবস্থা দেখেন না, জঙ্গল হয়ে আছে। মিসির আলী বললেন, আমাকে বাড়িটা কেন দেওয়া হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। অ্যাডভোকেট ভদ্রলোক বিরক্ত মুখভঙ্গি করলেন। মোটা গলায় বললেন, দিচ্ছে যখন নিন, ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারেন, ভালো দাম পাবেন। আমার কাছে কাস্টমার আছে, ক্যাশ টাকা দেবে। মিসির আলী বাড়ি বিক্রির ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখালেন না। ক্লান্ত গলায় বললেন, আগে দেখি বাড়িটা আমাকে কেন দেওয়া হলো। আজকালকার দিনে কেউ শুধু শুধু এমন দান খয়রাত করে না। দানপত্রে কি কিছুই লেখা নেই? না, কিছুই লেখা নেই। শুধু বাগানের প্রতিটি গাছের যথাসম্ভব যত্ন নেবার জন্য অনুরোধ করা হয়েছে। উইলের কপিটা পাঠিয়েছি আমি আপনাকে। মিসির আলী বাড়ি তালা বন্ধ করে ঢাকায় ফিরে এলেন। বরকতউল্লাহ লোকটি সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করলেন। জানতে পারলেন যে তার একটি অসুস্থ মেয়ে ছিল। মেয়েটির মাথা ঠিক ছিল না। মেয়েটি মারা যাবার পর ওই বাড়ির কম্পাউন্ডের ভেতরই তার কবর হয়। ভদ্রলোক নিজেও অল্পদিন পরে মারা যান। কিন্তু এর সঙ্গে তার কি সম্পর্ক? মিসির আলী বড়ই অবাক হলেন। জগতের রহস্যময় ব্যাপার তাহলে এখনো ঘটে। 5 বছর পরের কথা। মিসির আলী তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। তার স্ত্রীর নাম নীলু। হাসি খুশি ধরনের একটি মেয়ে। খুব সহজেই অবাক হয়, অল্পতেই মন খারাপ করে, আবার সামান্য কারণেই মন ভালো হয়ে যায়। ময়মনসিংহে আসার নীলুর কোনো ইচ্ছে ছিল না। আসতে হয়েছে মিসির আলীর আগ্রহে। তিনি বারবার বলেছেন, তোমাকে মজার একটা জিনিস দেখাবো। অনেক চেষ্টা করেও সেই মজার জিনিসটি সম্পর্কে নীলু কিছু জানতে পারেনি। মিসির আলীর লোকটি খুব কম কথা বলেন। তিনি প্রশ্নের উত্তরে শুধু হেসে বলেছেন, গেলেই দেখবে, খুব অবাক হবে। নীলু সত্যি অবাক হলো। চোখ কপালে তুলে বলল, এই বাড়িটা তোমার? বলো কি, কে তোমাকে এই বাড়ি দিয়েছে? দিতে হবে কেন? আমি বুঝি কিনতে পারি না? না, পারো না, তোমার অত টাকা নেই। বরকত সাহেব বলে এক ভদ্রলোক দিয়েছেন। কেন দিয়েছেন? ওইটা একটা রহস্য। রহস্য ভেদ করার চেষ্টা করছি। যখন করব তখন জানবে। গভীর আগ্রহে নীলু বিশাল বাড়িটি ঘুরে দেখল। বহুদিন এখানে কেউ ঢোকেনি। ভ্যাপসা পুরনো একটা গন্ধ। দেয়ালে ঘন ঝুল। আসবাবপত্রে ধুলোর আস্তরণ। বাগানের ঘাস হয়েছে উঁচু উঁচু। পেছন দিকটায় উঁচু গাছের জঙ্গল। মিসির আলী বললেন, এ তো দেখছি ভয়াবহ অবস্থা। নীলু বলল, যত যাই হোক, আমার খুব ভালো লাগছে। বেশ কিছুদিন আমি এ বাড়িতে থাকব। কি বলো? কি যে বলো, এ বাড়ি এখন মানুষের বাসের অযোগ্য। মাস 2 লাগবে বাসের যোগ্য করতে। তুমি দেখো না কি করি। কোমর বেঁধে ঘর গোছাতে লাগলো নীলু। তার প্রবল উৎসাহ দেখে মিসির আলীর কিছু বলতে মায়া লাগলো। যেন এই মেয়েটি দীর্ঘদিন পর নিজের সংসার পেয়েছে, আনন্দে উৎসাহে ঝলমল করছে। একদিনের ভেতর মালি লাগিয়ে বাগান পরিষ্কার করলো। বাজার থেকে চাল ডাল কিনে রান্নার ব্যবস্থা করলো। রাতে খাবার সময় চোখ বড় বড় করে বলল, জানো, এ বাড়ির ছাদ থেকে পাহাড় দেখা যায়। নীল পাহাড়ের সারি। কি যে অবাক হয়েছি পাহাড় দেখে। পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। আজ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখলাম। মালি বাগানে কাজ করছিল, আমি পাহাড় দেখছিলাম। ভালো করেছো। ও ভালো কথা। বাগানে খুব অদ্ভুত ধরনের একটা গাছ আছে। ভোরবেলা তোমাকে দেখাবো। কোনো অর্কিড টর্কিড হবে। হলুদ রঙের লতানো গাছ। মেয়েদের চুলে যেরকম বেনি থাকে সেই রকম বেনি করা। নীল নীল ফুল ফুটেছে।
মিসির আলি তেমন উৎসাহ দেখালেন না। নীলু বলল, আচ্ছা, এই বাড়িতে থেকে গেলে কেমন হয়? কি যে বলো, ঢাকায় কাজকর্ম ছেড়ে এখানে থাকবো? আমি থাকি, তুমি সপ্তাহে একদিন আসবে। পাগল হয়েছ নাকি? একা একা তুমি এখানে থাকবে? আমার কোনো অসুবিধা হবে না। আমার এ বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। প্রথম প্রথম এরকম মনে হচ্ছে, কদিন পরে আর ভালো লাগবে না। আমার কখনো এ বাড়ি খারাপ লাগবে না। যদি 1000 বছর থাকি তবুও লাগবে না। আচ্ছা, দেখা যাবে। দেখো তুমি। আসলেই তাই হলো। মিসির আলি লক্ষ্য করলেন, এ বাড়ি যেন প্রবল মায়ায় বেঁধে ফেলেছে নীলুকে। ছুটি ছাটা হলেই সে ময়মনসিংহ আসবার জন্য অস্থির হয়। একবার এলে আর কিছুতেই ফিরে যেতে চায় না। রীতিমতো কান্নাকাটি করে। বিরক্ত হয়ে মাঝে মাঝে তাকে একা রেখে চলে এসেছেন। ভেবেছেন কদিন একা থাকলে আর থাকতে চাইবে না, কিন্তু তা সম্ভব হয়নি। এই বিচিত্র বাড়িটির প্রতি নীলুর আকর্ষণ বাড়তেই থাকলো। শেষটা এরকম হলো যে বছরের প্রায় অর্ধেক সময় তাদের কাটে এই বাড়িতে। তাদের প্রথম ছেলেটির জন্মও হলো এই বাড়িতে। ঠিক তখন মিসির আলি লক্ষ্য করলেন, নীলু যেন পুরোপুরি স্বাভাবিক নয়। একদিন কথা বলতে বলতে হঠাৎ সে বলল, জানো, আমাদের এই ছেলেটা আসলে একটা গাছ। মিসির আলি অবাক হয়ে বললেন, এ কথা কেন বলছো? নীলু লজ্জিত স্বরে বলল, এমনি বললাম, ঠাট্টা করলাম। এ কেমন অদ্ভুত ঠাট্টা! নীলু উঠে চলে গেল। মিসির আলি দেখলেন, সে ছাদে দাঁড়িয়ে দূরের গাঢ় পাহাড়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ ভেজা। সেই অজানা লতানো গাছটি আরো লতা ছেড়ে অনেক বড় হয়েছে। প্রচুর ফুল ফুটিয়েছে। দিনের বেলা সেই ফুলের কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু যতই রাত বাড়ে মিষ্টি সুবাসে বাড়ি ভরে যায়। মিসির আলির অস্বস্তি বোধ হয়, কিন্তু অস্বস্তির কারণ তিনি ধরতে পারেন না। তিনি তার ছেলেকে নিয়েও দুশ্চিন্তা বোধ করেন। ছেলেটি সবে হামাগুড়ি দিতে শিখেছে। সে ফাঁক পেলেই হামাগুড়ি দিয়ে ছাদে উঠে যায়, চুপচাপ রোদে বসে থাকে। তাকে নামিয়ে আনতে গেলে হাত পা ছুঁড়ে বড্ড কান্নাকাটি করে।